সুপার সাজেশন ক্লাস 11 সেমিস্টার 2 এ আমরা টোটাল কেমিস্ট্রি যতগুলো চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারের একদম ভেরি ভেরি স্পেশাল সাজেশন কোশ্চেন আর তার অ্যান্সার নিয়ে আলোচনা করব। প্রথম আমরা অর্গানিকে ঢুকছি। বেসিক অর্গানিক চ্যাপ্টারটা যেটা আছে 7 মার্কস, সেটাকে আমরা দুটো পার্টে আলাদা আলাদা করে ভাগ করে দুটো ভিডিও ক্লাস আমি করাবো। তো তোমরা যদি রাজি থাকো প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমি এইভাবে করাবো। তো প্রথম আমরা বেসিক অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারে যেটা থাকছে সেটা হচ্ছে কি ইন্ডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেশন, রেজোন্যান্স, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, সবটা নিয়ে আমি কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি। একদম যে জায়গাগুলো মনে হয়েছে যেন কোশ্চেন অ্যান্সার বুঝতে একটু সমস্যা, সেগুলো নিয়ে আলোচনা। দেখো প্রথম কোশ্চেন এইটা দিয়েছে, দিয়ে বলছে ইনক্রিজিং অ্যাসিডিটি অর্ডার, আম্লিকতার ঊর্ধ্বক্রম। তুমি কি করবে, কম্পাউন্ডটাকে জাস্ট লিখলে জাস্ট তুমি বন্ড খুলে খুলে লিখবে। বলছে যে আম্লিকতার ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো একটা কথা বলি, যত টানা গ্রুপ থাকবে আম্লিকতা বাড়বে, যত ঠেলা গ্রুপ থাকবে আম্লিকতা কমবে। অ্যাকচুয়ালি সিএল ইলেকট্রন টানে, যেটাকে কি বলে মাইনাস আই এফেক্ট। এখানেও টানছে সিএল, এখানে তিনটে টানছে, এখানে দুজন টানছে, এখানে একজন টানছে। তাহলে কোথায় টানা বেশি? এখানে টানা বেশি। তার মানে এখানে যত বেশি টানবে, তিনটে সিএল গ্রুপ টানছে, তাহলে যত সিএল ইলেকট্রন টানবে তত টেনে নেওয়ার জন্য ও পরমাণুর ওপর কি হবে, ইলেকট্রন ডেন্সিটি কি হবে, ডিক্রিজ করবে, মানে কমে যাবে ইলেকট্রন ঘনত্ব। এই ও পরমাণুর উপর ইলেকট্রন ঘনত্ব কমে গেলে কি হবে বলতো, এই ওয়েজ বন্ডের যে ইলেকট্রন গুলো ওয়ের দিকে বেশি সরে আসবে, ফলে এই বন্ডটা তাড়াতাড়ি ভেঙে যাবে। এখানেও বন্ড ভাঙে, এখানেও বন্ড ভাঙে, এখানেও বন্ড ভেঙে যাবে, এখানেও বন্ড ভেঙে যাবে। ওই জন্য যে এইচ প্লাসটা ছাড়বে, আর এইচ প্লাস ছাড়া মানেই তো আম্লিক, মানে অ্যাসিডিক। কিন্তু এখানে সিএল বেশি আছে বলে, বেশি টানছে বলে এর মাথায় ইলেকট্রন ঘনত্বটা অনেকটা কমে যাচ্ছে, তাই না? তাহলে তুমি কি বলবে, with increasing number of Cl atom, electron density decreases on the wedge group. তার মানে Cl পরমাণুর সংখ্যা যত বাড়ছে, মাইনাস আই এফেক্ট গ্রুপ, ওয়েজ গ্রুপের ও পরমাণুর উপর ইলেকট্রন ঘনত্ব তত কি হচ্ছে, কমে যাচ্ছে। সো টেন্ডেন্সি টু অ্যাট্রাক্ট অফ ইলেকট্রন বন্ড পেয়ার টুয়ার্ডস অক্সিজেন অ্যাটম, মানে ওয়েজ গ্রুপের ও পরমাণুর, মানে ওয়েজ গ্রুপের ইলেকট্রনটা, ওয়েজ গ্রুপের ও মানে বন্ধনের যে ইলেকট্রন জোর ও পরমাণুর দিকে বেশি সরে আসবে, ফলে বন্ড ব্রেকস ইজিলি, বন্ধনটা সহজে ভেঙে যাবে এবং এইচ প্লাস তাড়াতাড়ি ছাড়বে, তাই বেশি আম্লিকতা। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তুমি এই তিনটে লিখবে, তুমি এরকম ভাবে লিখতে পারো। এখানে লিখবে 3 নাম্বার অফ মাইনাস আই এফেক্ট, দেখো তিনটে মাইনাস আই এফেক্ট। এখানে লিখবে দুটো মাইনাস আই এফেক্ট, এখানে লিখবে একটা মাইনাস আই এফেক্ট, তাই না? একটা সিএল টানছে, তাহলে এবার লিখে দেবে এরম করে লিখে দিয়ে নিচে লিখে দেবে মাইনাস আই এফেক্ট যত বাড়বে তত এর ওই পরমাণুর উপর ইলেকট্রন ঘনত্ব কমে যাবে, তাহলে ওয়েজ বন্ধন ওয়ের দিকে সরে যাবে, বন্ডটা তাড়াতাড়ি ভেঙে যাবে, এইচ প্লাস তাড়াতাড়ি ছাড়বে। তাহলে অ্যাসিডিটি হলো এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। যেহেতু ঊর্ধ্বক্রম বলেছে, এটাকে প্রথমে লিখবে লেস দ্যান দিয়ে, তারপরে এটা লিখবে, তারপরে লিখবে এইটা। হলো? নেক্সট কোশ্চেন দেখো, এই চারটের মধ্যে ভালো করে দেখো, সবগুলোর এইচ কার্বনের সাথে আছে, এখানে এইচটা ওয়েজ সাথে আছে। ওয়েজ বন্ড বেশি পোলার না সিএইচ বন্ড বেশি পোলার? ওয়েজ বন্ড। তাহলে লিখবে এখানে ওয়েজ বন্ডটা সব থেকে বেশি পোলার বন্ড, ওই জন্য এই বন্ডটা ভেঙে যাওয়ার টেন্ডেন্সি বেশি, এইচ প্লাস ছাড়ার টেন্ডেন্সি বেশি, ওই জন্য অ্যাসিডিটিতে এটা কিন্তু ফার্স্ট হবে। এবার এদের তিনজনের মধ্যে ভাবো, এই কার্বনের সবকটা সিঙ্গেল বন্ড, এই কার্বনের ডবল বন্ড, এই কার্বনের ট্রিপল বন্ড আছে। কার্বন সিঙ্গেল বন্ড মানে sp3, ডবল বন্ড মানে sp2, সিঙ্গেল বন্ড মানে কি বলতো, এই সরি, সিঙ্গেল বন্ড মানে sp3, ডবল বন্ড মানে sp2, আর ট্রিপল বন্ড মানে sp। sp মানে s ক্যারেক্টার কত, 50%, sp2 মানে s ক্যারেক্টার কত, 33%, sp3 মানে s ক্যারেক্টার কত, 25%। যত s ক্যারেক্টার বেশি হবে সেই অরবিটালের ইলেকট্রনকে নিউক্লিয়াস বেশি অ্যাট্রাক্ট করে। তার মানে এর অরবিটালের ইলেকট্রন বেশি অ্যাট্রাক্ট করছে, তাহলে যত বেশি অ্যাট্রাক্ট করবে তার মানে বুঝতে হবে যে এই যে সিএইচ, আমি যদি এটাকে লিখি বা তুমি এইভাবে বলতে পারো, এইটা যে আছে এই কার্বনটা sp, তারপরটা যদি আমি আঁকি ডবল বন্ড যেটা আছে, ঠিক আছে, এটা sp2, আর যেটা সিঙ্গেল বন্ড দিয়ে আছে এটা sp3। তার মানে এই কার্বনটা বেশি অ্যাট্রাক্ট করবে, মানে এই যে বন্ডের ইলেকট্রন এর দিকে বেশি সরে আসবে। বলতেই পারো ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য কার্বন অ্যাটম এটা সব থেকে বেশি, এইটার কম, এটার আরো কম। তুমি এখানে অ্যান্সার যে এইভাবে লিখবে, প্রথমে এগুলো মার্কিং করে দেবে sp, sp2, sp3, তুমি লিখবে ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার বলে লিখবে CSP greater than CSP2 greater than CSP3। তার মানে এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি মানে কি, এর বন্ডের ইলেকট্রন বেশি এর দিকে সরে যাবে, ওই জন্য বন্ডটা তাড়াতাড়ি ভাঙবে,
ওই জন্য H প্লাস ছাড়ার প্রবণতা বেশি। এইটা তো ফার্স্ট হলো, এর বন্ডটা সব থেকে বেশি পোলার বলে। এদের মধ্যে কিন্তু এ ফার্স্ট, মানে এটা সেকেন্ড হয়ে গেল, এটা থার্ড হয়ে গেল, এটা ফোর্থ হয়ে গেল। অ্যান্সার এইভাবে লিখে দেবে। এইখানটা কি বলবে, দেখো CH3 আবার কি জানো, প্লাস আই এফেক্ট, ইলেকট্রন ঠেলছে, H তো কিছু করে না। তাহলে দেখো মাইনাস এই এফেক্টে দেখো যত বেশি হচ্ছে আম্লিকতা বাড়ছে, প্লাস আই এফেক্টে কি হবে, আম্লিকতা কমে যাবে। তাহলে এখানে কি লিখবে, ডিউ টু প্লাস আই এফেক্ট অফ CH3 গ্রুপ, CH3 গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য ওয়েজ বন্ডনের ও পরমাণুর উপর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে, মানে ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজেস অন দ্য ও অ্যাটম অফ দ্য ওয়েজ গ্রুপ। সো ওয়েজ বন্ড ব্রেক্স ডিফিকাল্টি, মানে অ্যাকচুয়ালি ওয়েজ বন্ডটা তাড়াতাড়ি কিন্তু আর ভাঙবে না, এই বন্ডটা তাড়াতাড়ি ভাঙবে, ওই জন্য এ বেশি আম্লিক হয়ে যাবে। কারণ একটা জিনিস ভাবে, যত টানবে ওয়েট ডেন্সিটি কমে যাওয়া মানে ও তত এখান থেকে টেনে নেবে, বন্ডটা তাড়াতাড়ি ভাঙবে। আর যত ইলেকট্রন ঠেলবে তাহলে এর মাথায় তো ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু ও আর এখান থেকে আর টানবে না, বন্ডটা তাড়াতাড়ি আর ভাঙবে না, মানে ডিফিকাল্ট হয়ে যাবে, ওই জন্য এটা বেশি আম্লিক। তারপর একটা দিয়েছে দেখো অ্যাসিটিক অ্যাসিড, মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। লিখবে অবশ্যই স্ট্রাকচারটাকে লিখে নেবে। অ্যাসিটিক অ্যাসিড মানে বুঝতেই পারছো CH3COOH, আর মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড মানে এইটা, অ্যাসিটিক অ্যাসিডই একটা Cl ঢুকলো, একটা H বেরিয়ে গিয়ে, Cl দেখো এখানে টানে, এখানে ঠেলে, তাহলে এখানে লিখবে মাইনাস আই এফেক্ট, এখানে লিখবে প্লাস আই এফেক্ট। এখানে মাইনাস আই এফেক্টের জন্য ওয়ের মাত্রা ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে, এই বন্ড থেকে ইলেকট্রন টেনে নেবে, H প্লাস তাড়াতাড়ি ছাড়বে। আর এর প্লাস আই এফেক্টের জন্য ওয়ের মাত্রা ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, এখান থেকে অত সহজ ইলেকট্রন টানবে না, বন্ডটা তাড়াতাড়ি ভাঙবে না, এর অ্যাসিডিটি কম একদম। ইনক্রিজিং মাইনাস আই এফেক্ট, মাইনাস এফেক্ট সব থেকে ফ্লুরিনের বেশি, তারপর ক্লোরিনের, তারপর ব্রোমিনের, তারপর আয়োডিনের। এবার দেখো ফেনল আর সাইক্লোহেক্সানল বা ফেনল ইথানল, এটা একটু বলি। ফেনলের ফর্মুলা হচ্ছে বেনজিনের মাথায় OH, আর সাইক্লোহেক্সানল মানে হচ্ছে এইটা, ইথানল মানে কোনটা, এইটা। দেখো একটা জিনিস কি, রেজোন্যান্স তোমরা জানো, এই যে ওয়ের মাথায় লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা দেখো এরকম ভাবে রেজোন্যান্স করছে, এ করবে কি, সব তো সিঙ্গেল বন্ড হয়ে আছে, এও করবে না। তাহলে রেজোন্যান্স করার জন্য কি হচ্ছে বলতো, ওই ওয়ের মাথায় ইলেকট্রন ডেন্সিটি কিন্তু কমে যাচ্ছে, দেখো ইলেকট্রনটা চলে যাচ্ছে, তাহলে যত ওয়ের মাথায় ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে, তাহলে এই বন্ডটা ইলেকট্রন এখানে চলে যাবে, বন্ডটা তাড়াতাড়ি ভাঙবে। তাহলে এখানে অ্যান্সার কি হবে, ফেনলের রেজোন্যান্সের জন্য ও পরমাণুর উপর ইলেকট্রন ডেন্সিটি ডিক্রিজ করছে, মানে কমে যাচ্ছে, ফলে ওইচ বন্ড পেয়ার ওয়ের দিকে বেশি সরে যাচ্ছে, ওইচ বন্ডটা তাড়াতাড়ি ভাঙছে, H প্লাস তাড়াতাড়ি ছাড়ছে, বেশি অ্যাসিডিক। এখানেও বলো বা এখানেও বলো, বুঝে গেল? এইভাবে অ্যান্সার গুলো করবে। নেক্সট বেসিসিটি, এই অ্যাসিডিটির পুরো উল্টো বেসিসিটি, ক্ষারকীয়তা। ক্ষারকীয়তা থেকে দেখো সেম ভাবে যদি আমি ভাবি, এইটা প্রথমে আমি বলছি, দেখো ইজি কোশ্চেন, শুধু অ্যামোনিয়া, এনের মাথায় লোন পেয়ার, এনের মাথায় লোন পেয়ার, এনের মাথায় লোন পেয়ার, এনের মাথায় লোন। দেখো অ্যাসিডিটি মানে H প্লাস ছাড়ার কথা বলছি, বেসিসিটি মানে ওটা কি ভাববে, লোন পেয়ার বা মাইনাস নেগেটিভ চার্জ কে ভালো ডোনেট করতে পারে। এখন এইখানে মানে কি, এন এর সঙ্গে তিনটে মিথাইল গ্রুপ আছে, এখানে কিন্তু দেখো মিথাইল গুলো ইলেকট্রন ঠেলে, তিনটে মিথাইল ইলেকট্রন ঠেলছে, মানে তিনটে প্লাস আই এফেক্ট, তাহলে এর এন এর মাথায় ইলেকট্রন ডেন্সিটি অনেকটা বেশি হয়ে যাবে, তিনজনে মিলে ইলেকট্রন ঠেলে এর মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি হয়ে যাবে, যত ইলেকট্রন ডেন্সিটি এখানে বেশি তত ভালো ডোনেট করতে পারবে, ওই জন্য এর ক্ষারকীয়তা বেশি। তাহলে এখান থেকে এই পর্যন্ত এরকম দিয়ে লিখবে কি, যত প্লাস আই এফেক্টের সংখ্যা বাড়ছে উইথ ইনক্রিজিং নাম্বার অফ প্লাস আই এফেক্ট গ্রুপ, দেখো এখানে একটা CH3 আছে, এখানে দুটো CH3, এখানে তিনটে CH3, তাহলে কি হবে, ইলেকট্রন ডেন্সিটি অন দ্য নাইট্রোজেন অ্যাটম ইনক্রিজেস, সো টেন্ডেন্সি টু ডোনেট ইলেকট্রন ইনক্রিজেস। ইলেকট্রন ডেন্সিটি মানে ইলেকট্রনকে ডোনেট করার টেন্ডেন্সি বাড়বে, ক্ষারকীয়তা বাড়বে, মানে বেসিসিটি বাড়বে, এই দিক থেকে এদিকে বেসিসিটি বাড়বে। দেখো আগের মতোই ব্যাপার, এখানে n সিঙ্গেল বন্ড মানে কি বলতো sp3, এখানে n ডবল বন্ড মানে বুঝতে পারছি sp2, আর এখানে n ট্রিপল বন্ড মানে sp। যেহেতু এখানে অ্যাসিডিটিটা বলছো H প্লাস ভাঙার কথা, মানে বন্ড ভেঙে H প্লাস ছাড়া, আর বেসিসিটি লোন পেয়ার ডোনেটের কথা, এখানে যেহেতু sp অরবিটাল, sp অরবিটাল মানে যার ইলেকট্রন নেগেটিভিটি বেশি বললাম একটু আগে, তার মানে sp অরবিটালের ইলেকট্রন নিউক্লিয়াস বেশি টানে নিজের দিকে, তাহলে যত নিজের দিকে বেশি টানবে তাহলে ডোনেট বেশি করতে পারবে না, তাহলে বলবে এর এন এর sp অরবিটালের ইলেকট্রনকে বেশি নিউক্লিয়াস টেনে রাখছে, তাহলে ডোনেট টেন্ডেন্সি মানে দান করার প্রবণতা কম, মানে কম ক্ষারীয়, এ বেশি ক্ষারীয় হবে, বেসিসিটি। এখানেও সেম, মাইনাসটা যেখানে আছে এটা sp2 তে আছে, এটা sp তে আছে, ট্রিপল বন্ড আছে, মানে এটা সিঙ্গেল বন্ড মানে sp3 তে আছে। তাহলে ভাবো এটা sp মানে বুঝতে পারছো তো, হাইলি ইলেকট্রোনেগেটিভ, বেশি ইলেকট্রনকে টেনে নিচ্ছে, টেনে নিচ্ছে মানে কি, ডোনেটের টেন্ডেন্সি কম, মানে সব থেকে কম ক্ষারীয়, লেস বেসিক, সব থেকে হাইলি বেসিক হবে এটা, মিডিলে এটা।
এইটা আবার রেজোন্যান্স দিয়ে। মিথাইল অ্যামিনের ফর্মুলা হচ্ছে CH3NH2 আর অ্যানিলিন মানে বেনজিনের মাথায় NH2। দেখো এর রেজোন্যান্স হবে না, এর রেজোন্যান্স হবে। দেখো এন এর মাথায় লোন পেয়ার, এর রেজোন্যান্স করছে। রেজোন্যান্স করা মানে এন এর মাথায় ডেনসিটি কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে ডোনেটেড টেন্ডেন্সি কমে যাবে, মানে অ্যাসিডিটির উল্টো বেসিডিটি। ফেনলে বললাম এর ইলেকট্রন ডেনসিটি কমে যাচ্ছে বলে এখান থেকে ইলেকট্রনটা সহজে টেনে নিচ্ছে, ওই জন্য বন্ডটা ভেঙে H+ তাড়াতাড়ি ছাড়ছে, মানে বেশি অ্যাসিডিক হচ্ছে। আর এখানে হচ্ছে ইলেকট্রন ডেনসিটি যত কমে যাচ্ছে তাহলে ইলেকট্রন আর থাকছে না, তাহলে ডোনেট করার টেন্ডেন্সিও কমে যাচ্ছে। কারণ এই ইলেকট্রনটা যদি এখানে চলে যাচ্ছে মানে কি এর কাছে তো কমে যাচ্ছে আর থাকছে না, অ্যাভেলেবিলিটিটা কমে যাচ্ছে, ডোনেট করার টেন্ডেন্সি কমে যাচ্ছে, মানে লেস বেসিক, কম ক্ষারীয়। এ কম ক্ষারীয়, এ বেশি ক্ষারীয়। ঠিক আছে, নেক্সট রেজোন্যান্স রিলেটেড কোশ্চেন। এভরি CO বন্ড লেন্থ ইজ ইকুয়াল ইন CO3-2-। CO3-2- এর প্রত্যেকটা বন্ধন দৈর্ঘ্য সমান হয় কেন? দেখো রেজোন্যান্সের জন্য অবশ্যই এটা CO3-2- এর স্ট্রাকচার। যখন রেজোন্যান্স করে এইভাবে, ভালো করে দেখো, এই রেজোন্যান্স করলে বুঝতে পারছো এটা ডবল হয়ে যাচ্ছে, এটা সিঙ্গেল হয়ে যাচ্ছে। আবার এইটা এরম পরে এটা যদি এরম হয় তাহলে এটা ডবল হয়ে যাচ্ছে, এটা সিঙ্গেল হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট কি হচ্ছে? প্রত্যেকটা বন্ডের নেচার কেউ ডবল নয়, কেউ সিঙ্গেল নয়, ডবল আর সিঙ্গেলের মাঝামাঝি। তাহলে কি বলবে? ডিউ টু রেজোন্যান্স, রেজোন্যান্সের জন্য এভরি বন্ড লেন্থ, এভরি বন্ড, প্রত্যেকটা বন্ধন সমতুল্য, ইকুইভ্যালেন্ট। এভরি বন্ড ইজ পার্সিয়াল ডাবল বন্ড, মানে প্রত্যেকটা বন্ধন আংশিক দ্বিবন্ধন চরিত্র, মানে এক বন্ধন আর দ্বিবন্ধনের মাঝামাঝি অবস্থা, কেউ সিঙ্গেলও নয়, কেউ ডাবলও নয়। ওই জন্য প্রত্যেকটা বন্ধনের দৈর্ঘ্য হচ্ছে সমান, বন্ড লেন্থ ইকুয়াল। এটা ভাবো, ভিনাইল ক্লোরাইড আর ইথাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইডের ফর্মুলা হচ্ছে এইটা, আর ইথাইল ক্লোরাইডের ফর্মুলা হচ্ছে এইটা। HCl এর লোন পেয়ার দেখো রেজোন্যান্স করবে, HCl এর লোন পেয়ার রেজোন্যান্স করবে কি করে? দুটোই তো সিঙ্গেল বন্ড পাশাপাশি। আচ্ছা ভালো করে ভাবো, এর রেজোন্যান্স করছে বলে এটা সিঙ্গেল ছিল, এখানে পড়লো মানে এটা আবার ডবল হয়ে গেল, কিন্তু এর তো পুরোপুরি সিঙ্গেল থাকছে। হ্যাঁ, এর অবশ্য সিঙ্গেল হচ্ছে আর ডবল রেজোন্যান্স হচ্ছে, মানে সিঙ্গেলও হচ্ছে আর ডবল হচ্ছে, মানে ডবল সিঙ্গেল দুরকম ক্যারেক্টার হচ্ছে, কিন্তু এর পুরোপুরি সিঙ্গেল বন্ড ক্যারেক্টার। তাহলে যার সিঙ্গেল ডবল দু ধরনের ক্যারেক্টার হয় তার বন্ড লেন্থ তো ছোট হবেই, তাই না? আর এর তো প্রকৃত এক বন্ধন, পুরো পিওর সিঙ্গেল বন্ড, সেই জন্য এর বন্ড লেন্থটা হচ্ছে একটু বড় হচ্ছে। ড্র টু ক্যানোনিক্যাল অফ বেনজিন। বেনজিনের ক্যানোনিক্যাল মানে বুঝতে পারছো, বেনজিন এরকম একটা আঁকবে, এখানে ডবল ছিল এখানে সিঙ্গেল করে দেবে, আর এখানে সিঙ্গেল ছিল সিঙ্গেল গুলো ডবল হয়ে যাবে, ডবল গুলো সিঙ্গেল, এই তো দুটো ক্যানোনিক্যাল লিখে দেবে। যদি বলে একটা বোতলে বেনজিন আছে, কোন ফর্মটা থাকে? অ্যাকচুয়ালি দুজনই কেউই থাকে না, এত ফ্রিকোয়েন্ট এদের মধ্যে চেঞ্জ হয়। অ্যাকচুয়ালি বেনজিন এইভাবে এই রেজোন্যান্স হাইব্রিড ফর্মে থাকে, এই ফর্মে থাকে। ঠিক আছে, ড্র ক্যানোনিক্যাল অফ CH3COOH and CH3COO- which is more stable। দেখো CH3COOH আর CH3COO- দুজনের রেজোনেটিং স্ট্রাকচার আঁকতে বলেছে, কে বেশি স্টেবল? রেজোন্যান্স স্ট্রাকচার আঁকতে জানো, মাইনাস এরকম পড়লো, এইটা এরকম উঠলো, তাহলে CH3O- ডবল বন্ড। এরও আঁকবে, এই ওয়েল লোন পেয়ারটা এরকম পড়বে, এইটা এরকম উঠলো, তাহলে CH3O- এই একে দিলে নাম্বার পেলে। এবার বলছে কে বেশি স্টেবল। দেখো এই দুজনকে দেখো একই দেখতে, ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার, এদের দেখো একই দেখতে নয়, যে ইকুইভ্যালেন্ট হয় তার স্টেবিলিটি বেশি হয়, ওই জন্য অ্যাসিটেট আয়ন বেশি স্টেবল দেন অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, মিথাইল ক্যাটায়ন, ইথাইল ক্যাটায়ন, আইসোপ্রোপাইল ক্যাটায়ন, টার্ট বিউটাইল ক্যাটায়ন। দেখো মিথাইল ক্যাটায়ন মানে CH3+, ইথাইল ক্যাটায়ন মানে CH3CH2+, আইসোপ্রোপাইল ক্যাটায়ন মানে CH3 এটা প্লাস, আর টার্ট বিউটাইল ক্যাটায়ন মানে এইটা। প্রথমে একটা কথা বলি, দেখো রেজোন্যান্স যার হবে তার স্টেবিলিটি সবসময় বেশি, সে ক্যাটায়ন হোক, অ্যানায়ন হোক আর ডট হোক। আর রেজোন্যান্স না হলে, ক্যাটায়ন যদি হয় তুমি ইন্ডাকটিভ বা হাইপার কনজুগেশন দেখতে পারো, আর ডট হলেও শুধু হাইপার কনজুগেশন দেখবে, আর অ্যানায়ন হলে শুধু ইন্ডাকটিভ দেখবে। রেজোন্যান্স কিন্তু সবার জন্য দেখবে, আমি বলছি আগে প্রথম ভাবো রেজোন্যান্স, প্রথমে ক্রাইটেরিয়া হচ্ছে রেজোন্যান্স দেখবে, তারপর হাইপার কনজুগেশন, তারপর ইন্ডাকটিভ। আগে বলে এতে রেজোন্যান্স হয় কিনা, কারো রেজোন্যান্স হবে না, ডবল বন্ড কোথায় রেজোন্যান্স হবে, তাহলে তুমি কি দেখবে? হাইপার কনজুগেশন বা ইন্ডাকটিভ। তা হাইপার কনজুগেশনে ভাবো, এর প্লাসের পাশের কার্বন আলফা, তো এগুলো আলফা কার্বন, তো আলফা কার্বন হাইড্রোজেন কটা? মোট আলফা হাইড্রোজেন 9টা, এখানে আলফা হাইড্রোজেন কটা? 6টা, এখানে আলফা হাইড্রোজেন কটা? 3টে, এখানে আলফা হাইড্রোজেন কত? 0। বলবে অ্যান্সার, যত আলফা হাইড্রোজেনের নাম্বার বাড়বে তত হাইপার কনজুগেটিভ স্টেবিলিটি বেশি, ওই জন্য এই সবথেকে বেশি স্টেবল, তারপর এটা, তারপর এটা, তারপর এটা।
ঠিক আছে, ইন্ডাকটিভ দিয়েও ভাবা যায়। এই মিথাইল ইলেকট্রন ঠেলছে, তিনজনে ঠেলছে, এখানে দুজনে ঠেলছে, এখানে একজনে ঠেলছে, এখানে ঠেলার নেই। যত ইলেকট্রন ঠেলবে, প্লাসে যত ইলেকট্রন ঠেলবে, তাহলে প্লাস চার্জ কমে যাচ্ছে। চার্জ যত কম হবে তত বেশি স্টেবল। ইন্ডাকটিভ দিয়েও ব্যাখ্যা দেওয়া যায়, হাইপার কনজুগেশন দিয়েও। এটা হয়ে গেল। নেক্সট কোশ্চেনটি যেটা দিয়েছে ভালো করে দেখো, পিএইচ মানে ফিনাইল গ্রুপ মানে বেনজিন রিং। দেখো একটা কথা বলি, এই যে কম্পাউন্ড গুলো দিয়েছে ভালো করে ভাবতে হবে। প্রথম ভাবতে হবে কার রেজোন্যান্স হবে। আগেরটা তো কারো রেজোন্যান্স হলো না, এবারটা দেখো এরও রেজোন্যান্স হবে, এরও রেজোন্যান্স হবে। দেখো এই রেজোন্যান্স হচ্ছে, এ দেখো বেনজিন দিয়ে রেজোন্যান্স হচ্ছে, এ দেখো প্রত্যেকটা বেনজিন দিয়ে এর রেজোন্যান্স বেশি হচ্ছে, এই জন্য এর স্টেবিলিটি বেশি। ফার্স্ট, এটা সেকেন্ড। এদের রেজোন্যান্স হচ্ছে না মানে কি ভাববে? হাইপার কনজুগেশন। প্লাস যে কার্বনে আছে তার পাশের কার্বন মানে এই কার্বনের দুটো আলফা হাইড্রোজেন কটা আছে? 6টা। আর এই প্লাসের পাশের কার্বন আলফা কার্বনের পাশে কটা আছে? মানে সরি, এখানটা ভুল বললাম, দাঁড়াও 1 মিনিট। এটাকে দেখছি, দাঁড়াও তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। এইটা আছে আর এইটা আছে, মানে ভাবো এখানে কি আছে? কার্বন এইগুলোতে, এটা CH3, এটা CH3, এটা CH, এটা CH2, এটা CH3। প্লাস যে কার্বনে থাকে সেটাকে বলে আলফা কার্বন, মানে প্লাস যে কার্বনের সঙ্গে যুক্ত থাকে সরাসরি। আচ্ছা এইখানটা একটা কার্বন আছে, আমি একটু চেঞ্জ করছি, দাঁড়াও এই প্লাসটা কিন্তু অ্যাকচুয়ালি এখানটায় হবে, তবে এটা মিলবে। এখানটা একটুখানি ভুল আছে, একটু চেঞ্জ করে নাও সামান্য, এইটা হবে। ঠিক আছে, দেখো 1 মিনিট। CH3, CH2, CH2 প্লাস, আর এইটা হচ্ছে CH প্লাস, CH3, CH3। ভালো করে দেখো, যে গ্যাপগুলো এরকম থাকে এগুলোতে কার্বন দিতে হয়। দেখো প্লাস যে কার্বনে আছে তার পাশের কার্বন মানে এটা আলফা, এটা আলফা। এতে আলফা হাইড্রোজেন কটা আছে? তিনটে, 6টা আলফা হাইড্রোজেন। আর এখানে প্লাসটা যে কার্বন আছে তার পাশের কার্বন আলফা হাইড্রোজেন কটা আছে? 2টো আলফা হাইড্রোজেন। যেমন এটা বোঝালাম, দেখো না এর আগেরটা যেটা বোঝালাম সেটা মুছে দিলাম। যাই হোক, মানে আলফা হাইড্রোজেন দেখতে হয়, তাহলে প্লাস যে কার্বনে আছে তার পাশের কার্বনটা আলফা হাইড্রোজেন। তো আলফা হাইড্রোজেন এখানে 6টা, আর এখানে আলফা হাইড্রোজেন কটা আছে? 2টো। তাহলে এর আলফা হাইড্রোজেন বেশি মানে এর হাইপার কনজুগেশন স্টেবিলিটি বেশি, এর হাইপার কনজুগেশন স্টেবিলিটি কম। তার মানে সবথেকে বেশি স্টেবল কোনটা হলো? এইটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। আচ্ছা এদের দুজনের ব্যাখ্যা কি দিয়ে দিলে? রেজোন্যান্স দিয়ে। এদের দুজনের ব্যাখ্যা কি দিয়ে দিলে? হাইপার কনজুগেশন দিয়ে। নেক্সট দেখো আসছি কার্ব অ্যানায়ন। দেখো এই কার্ব অ্যানায়নের মধ্যে কোথাও রেজোন্যান্স হচ্ছে না, কোনো ডাবল বন্ড নেই। অ্যানায়নের ক্ষেত্রে আমরা কি দিয়ে ভাবি? অ্যানায়নের কিন্তু কোনো হাইপার কনজুগেশনের গল্প নেই। ক্যাটায়ন আর ফ্রি রেডিকাল মুক্তমূলক, এদের ক্ষেত্রে কিন্তু হাইপার কনজুগেশন। অ্যানায়নের ক্ষেত্রে শুধুমাত্র ইন্ডাকটিভ দিয়ে ভাবতে হবে। ইন্ডাকটিভ কিরকম? দেখো মাইনাস আছে, 3টে মিথাইল ইলেকট্রন ঠেলছে, তাহলে মাইনাস যদি 3জনে মিলে ইলেকট্রন ঠেলে তাহলে মাইনাস আরো বেড়ে গেল, তাহলে চার্জ কি হবে? বেড়ে যাচ্ছে। চার্জ বেড়ে যাওয়া মানে আনস্টেবল। তাহলে সব থেকে বেশি আনস্টেবল এটা, সব থেকে বেশি স্টেবল কোনটা? এইটা। তার মানে স্টেবিলিটি অর্ডার দেখো, এটা সব থেকে বেশি স্টেবল, এটা সব থেকে কম স্টেবল। ঠিক আছে, ক্যাটায়ন হলে কিন্তু উল্টো। এটাই যদি ক্যাটায়ন হতো তখন এর ক্ষেত্রে কিন্তু কেন হচ্ছে বলতো? এখানে 3টে মিথাইল ইলেকট্রন ঠেলবে, প্লাস ইলেকট্রন ঠেললে কিন্তু প্লাস কমে যাবে, তখন এটা আবার বেশি স্টেবল হয়ে যাচ্ছে। চার্জ যত কম তত বেশি স্টেবল। ঠিক আছে, তো সেই সেন্সে দেখো আমি যে এক্ষুনি লিখলাম তার মানে ডিগ্রি দিয়েও তুমি বিচার করতে পারো। যেমন এখানে দেখো এটা 0 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। কেন বলতো? মাইনাস থেকে একটাই হাত বেরিয়েছে, এটা মাইনাস থেকে 2টো কার্বন চেন বেরিয়েছে, এটা মাইনাস থেকে দেখো 3টে কার্বন চেন বেরিয়েছে। এখানেই বুঝতে পারো, দেখো মাইনাস থেকে দেখো 3টে কার্বন চেন বেরিয়েছে, মানে এটা 3 ডিগ্রি। এটা মাইনাস থেকে 2টো কার্বন চেন বেরিয়েছে 2 ডিগ্রি, মাইনাস থেকে একটা কার্বন চেন বেরিয়েছে 1 ডিগ্রি। আর এটা তো রেজোন্যান্স হচ্ছে, স্টেবিলিটি সব থেকে বেশি হবে, তার মানে এটা ফার্স্ট, তারপরে এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। অ্যানায়নে মনে রাখবে রেজোন্যান্স যার বেশি তার তো স্টেবিলিটি বেশি হবে। আর অ্যানায়নের ক্ষেত্রে কি হয়? 1 ডিগ্রি ফার্স্ট, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। আর ক্যাটায়ন বা ডটের ক্ষেত্রে কি হবে? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। মানে মনে রাখবে ডট মানে ফ্রি র্যাডিক্যাল, আর ক্যাটায়নের ক্ষেত্রে এইটা, আর অ্যানায়নের ক্ষেত্রে এইটা স্টেবিলিটি অর্ডার। এটা মনে রাখলেও কিন্তু হবে। নেক্সট দেখো, হাউ মেনি টাইপস অফ বন্ড ফিশন শো হোয়াট ইজ, আচ্ছা তারপরে কোশ্চেন, হাউ মেনি টাইপস অফ বন্ড ফিশন। বন্ড ফিশন বা বন্ধন বিভাজন দুটো ভাগ ভালো করে পড়ে নেবে, একদম আসবেই কোশ্চেন। যেটা হচ্ছে হোমোলাইটিক ফিশন আর হেটেরোলাইটিক ফিশন, মানে হচ্ছে সুষম বন্ধন বিভাজন আর অসম বন্ধন বিভাজন। আমি দুটোকে লিখছি, দেখো এইরকম ভাবে দেখাবে পরীক্ষায়। বন্ডে 2টো ইলেকট্রন থাকে জানো তো,
একটা কি হয় এরকম ভাবে ইলেকট্রন যায়, একটা করে ইলেকট্রন। আর আরেকটা কি হয় দুটো ইলেকট্রনই একজনের মাথায় চলে যায়। একটা করে ইলেকট্রন গেলে কি তৈরি হয় ফ্রি র্যাডিক্যাল মুক্তমূলক, আর দুটো ইলেকট্রনই একজনের মাথায় চলে গেলে কি তৈরি হয় ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হয়। এইভাবে কিন্তু তীর দিয়ে দেখাতে হবে, পুরো তীর দিয়ে কিন্তু দেখাতে বলে, সো মানে দেখাতে বলেছে, ঠিক আছে। হোয়াট ইজ রেজোন্যান্স এনার্জি, এটা বই থেকে পুরোপুরি করে নিতে পারবে নিজেরা। নেক্সট আসছি দেখো, এই যে কম্পাউন্ডটা বলেছে হুইচ ক্যান নট ফর্ম ক্যানোনিক্যাল, এটা আগেরই জিনিস, মানে রেজোন্যান্সেরই কোশ্চেন। তুমি বলো কোনটা রেজোন্যান্স হবে আর কোনটা রেজোন্যান্স হবে না। তো এটা ডবল বন্ড আছে মানে তো বুঝতে পারছো রেজোন্যান্স করবেই তো, এ তো কোথায় রেজোন্যান্স হবে। তাহলে ক্যানোনিক্যাল কে ফর্ম করবে, এ ক্যানোনিক্যাল ফর্ম করবে, এ ক্যানোনিক্যাল ফর্ম করবে না। ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট, একদম পড়বে, গিভ এক্সাম্পল ভালো করে নেবে। ইলেকট্রোফাইল মানে ই প্লাস, নিউক্লিওফাইল মানে এনইউ মাইনাস। এই চারটের মধ্যে বলছে হুইচ ইজ ইলেকট্রোফাইল। দেখো একটা কথা বলি, এর মাথায় লোন পেয়ার আছে, এর মাথায় লোন পেয়ার আছে, যাদের লোন পেয়ার আছে মানে ইলেকট্রন ডোনেট করতে পারে, ঠিক আছে। তার মানে এরা কি হবে বলো তো, তার মাইনাস চার্জ আছে, তার মানে হিসাব মতো লোন পেয়ার আছে মানে মাইনাস চার্জেরই মতো, তার মানে হচ্ছে এরা হচ্ছে নিউক্লিওফাইল। আর এদের মধ্যে কোনো ইলেকট্রন নেই, দেখো উল্টে এর এক অক্টেট ফিল আপ হয়নি, এরও ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, এরা হচ্ছে ইলেকট্রোফাইল, ঠিক আছে। এখানে বলেছে দেখো হোয়াই CCl2 ইজ ইলেকট্রোফাইল। দেখো লোন পেয়ার আছে মানে ভাববে ইলেকট্রন ডোনেট করবে মানে এ অ্যাকচুয়ালি নিউক্লিওফাইল হওয়ার কথা, কিন্তু এর অষ্টক পূর্তি হয়নি বলে এ কিন্তু ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। পরীক্ষা যদি এটা দেয় তাহলে বলবে এর অক্টেট ফিল আপ হয়নি, কারণ দেখো এর হচ্ছে মোট কটা ইলেকট্রন হচ্ছে চারপাশে, মোট 6টা ইলেকট্রন হচ্ছে, 8টা ইলেকট্রন হয়নি, তাই জন্য এটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, নিউক্লিওফাইল নয়। এ আবার নিউক্লিওফাইল নয় কেন, অ্যাকচুয়ালি BF3 হচ্ছে ইলেকট্রন ক্রাইসিস আছে, অষ্টপূর্তি হয়নি। M মাইনাস কি হয় নিজের মাইনাসটাকে দিয়ে দেয়, দিয়ে এর অক্টেট ফিল আপ করে, তাহলে অলরেডি এটা স্টেবল হয়ে গেল। এই মাইনাস আর অন্য কাউকে দিতে পারবে না, তো অলরেডি বোরনকে দিয়ে দিয়েছে, তার মানে BF4 মাইনাসে অলরেডি ফ্লুরিনের মাইনাসটা বোরনকে দিয়ে বন্ড করে স্টেবল করে দিয়েছে, সেই মাইনাস আর কাউকে ডোনেট করতে পারবে না, ওই জন্য নিউক্লিওফাইল হিসেবে আর কাজ করবে না। এরা দুজন বলছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। সাপোজ একটা দেখাই দাও CN মাইনাস, এখানে মাইনাসটা কার মাথায় আছে, N এর মাথায়। এই বন্ডটা ভেঙে যদি আমি এখানে করে দিই, দেখো মাইনাসটা কার মাথায় এসে গেল, C এর মাথায়। তার মানে একটা নিউক্লিওফাইল অথচ নিউক্লিওফিলিক সেন্টার দুটো, দেখো N এর মাথায় মাইনাস হচ্ছে আবার C এর মাথায় মাইনাস হচ্ছে, যাদের একই নিউক্লিওফাইলে দুখানা নিউক্লিওফিলিক সেন্টার থাকে, যখন যেটা ব্যবহার করবে সেটা তাকে বলা হয় অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন এইটা, যে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল দুই হিসাবেই কাজ করে কেন। শোনো, যেখানটায় ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, এই ডবল বন্ডটা পাই বন্ড, ভাঙলে এটা মাইনাস সেন্টার হবে, এটা পজিটিভ সেন্টার হবে। এইখানেও ডবল বন্ড ট্রিপল বন্ড আছে মানে এটা মাইনাস সেন্টার, এটা পজিটিভ সেন্টার। যদি পরীক্ষায় দেখাতে বলে দেখিয়ে দেবে, মাইনাসকে বলবে নিউক্লিওফিলিক সেন্টার, এটা নিউক্লিওফিলিক সেন্টার, এটা ইলেকট্রোফিলিক সেন্টার, এটা ইলেকট্রোফিলিক সেন্টার, সেন্টার দেখাতে বলে। তাহলে একই কম্পাউন্ডের মধ্যে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস দু রকম আছে, মানে তার মানে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল দুই হিসাবে কাজ করবে। তাহলে বলবে একই কম্পাউন্ডের মধ্যে ইলেকট্রোফিলিক কেন্দ্রও আছে আবার নিউক্লিওফিলিক কেন্দ্রও আছে, তাই জন্য ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল উভয় হিসাবেই আচরণ করছে, ঠিক আছে। বাহ, এই কটা, আচ্ছা 7টা হয়ে গেছে, ঠিক আছে। এই 7 রকম টাইপের কিন্তু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করলাম, হয়তো অনেকটা স্পিডে বললাম, কিন্তু অনেকটা পড়া কিন্তু বলে দিলাম, এর বাইরে কিন্তু আসার সম্ভাবনা নেই। এর পরে কিন্তু আছে যেটা অর্গানিক রিয়াকশনস আছে, আইসোমারিজম আছে, সেটা নিয়ে আমি পরের পার্টে আলোচনা করে দেবো, চ্যাপ্টার পুরো শেষ। ভালো করে একটু পজ থেমে থেমে যেগুলো বললাম সেগুলো একটু নিজের মতো করে নোট ডাউন করে নেবে, এর বাইরে থেকে কোশ্চেন আসার সম্ভাবনা নেই, ঠিক আছে। যদি এই রকম ধরনের আরো ভিডিও পেতে চাও, অবশ্যই আমরা দেখতে চাই যে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো এবং কিছু লেখো, তোমাদের যদি আরো কিছু বলার থাকে যে কিভাবে কি ভিডিও দিলে ভালো হয়, তাহলে আমি সেই মতো কিন্তু দিতে থাকবো, ঠিক আছে। আবার পরের দিন দেখা হচ্ছে, আজকে শেষ করলাম, ওকে বাই।